আমি একটা কথাই বলবো, এখন যদি এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা নির্বাচন কমিশন করতে পারে, তাহলে কিন্তু রাজ্যের শাসক ক্ষমতায় যে দল আছে তারা থাকবে না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ইচ্ছে নেই যে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবে, কারণ আমি সেখানে একজন নির্দল প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলাম। তো কি করে ভোট হচ্ছে? থানার অফিসার ইউনিফর্ম পরে নেম প্লেট লাগিয়ে ভোটারদের কাছে চলে যাচ্ছেন যে তাদেরকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে হবে, যদি তারা সেটা দিতে না চান তাহলে এই প্রার্থী এবং তার সমর্থকরা এই যে পাশলি মানে খেজুরের গাছ কেটে যে রস বের করা হয় তার জন্য লম্বা করে যে হাসুয়া, এবং সেই রকম অস্ত্র শস্ত্র এসে আমার গলার কাছে লাগিয়ে বলছে যে তোর গলাটাই কেটে দেবো। বলছে যে এই দে রে বোমা ঢুকিয়ে দে, দিয়ে পুলিশকে ডাক। বলছে যে একটা গুলি বন্দুক রেখে দে, দিয়ে পুলিশকে ডাক। তো এইরকম ভাবে 2 ঘন্টা ধরে আমাকে অত্যাচার করার পর, এটা তো ভোটের আগের ঘটনা হলো, ভোটের দিনের ঘটনা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যারা শাসক দলের লোককে ভোট দেবে না বলে সন্দেহ, আমাকে রাস্তায় গাড়ি আটকানো হলো, আমার ড্রাইভারকে মারধর করা হলো, আমার সঙ্গে যে লোক ছিল তাদেরকে মারধর করা হলো, তারা আমাকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রাণ রক্ষার জন্যে। আমার ওখানে যিনি প্রার্থী ছিলেন শাসক দলে, আমাকে দেখে তারা অন্যদিকে হেঁটে চলে যাচ্ছে। আমি বলছি যে দেখুন, এই যে এই লোক ব্যাগ আছে, এর ব্যাগে দেখুন বোমা আছে, এর মধ্যে রিভলভার আছে, খানিক্ষণ আগে গুলি করলো। তা আপনারা তো এদেরকে আটকানোর জন্য এসছেন। ওরা যেন আমার কথা শুনতেই পাচ্ছে না, চলে যাচ্ছে। ওখানে যারা অবজারভার ছিলেন অনেকে হাজতে আছেন, যেমন শিক্ষামন্ত্রী এরা হাজতে আছেন, কিন্তু মমতা ব্যানার্জি এখনো হাজতে যাননি। কিন্তু তার অপরাধ যারা হাজতে আছেন তাদের থেকে কম নয়। ভোটের কদিন আগে একজন লোক মারা গিয়েছে, ভোটার লিস্টে তার নাম আছে, অন্য একজন লোক এসে তারও ভোটও দিলেন। তো এইরকম ভাবে যদি ভোট হয়, তো তাহলে ভোটাররা যাকে জেতাতে চাইছেন তিনি জিতবেন, না এই ক্রিমিনালরা যাকে জেতাতে চাইছেন তিনি জিতবেন? যে কথাগুলো প্রধানমন্ত্রী বলেছে, আপনারা জানেন না এরকম তো কোনো কথা বলেননি। যেমন আপনারা নিয়োগ দুর্নীতির কথা বলছেন, তো নিয়োগ দুর্নীতিতে যে মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের মানে এসএসসি বা বোর্ডের লোকেরা, যেমন মানিক ভট্টাচার্য বা অন্য লোকেরা যে যুক্ত, এই ব্যাপারটা তো অনেকদিন ধরে জানা আছে। এবং এই অপরাধের জন্যই যারা বৈধভাবে নিয়োগ পেয়েছিলেন তাদেরও নিয়োগ বাতিল হয়েছে। এবং মমতা ব্যানার্জি এবং তার লোকেরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যারা বৈধভাবে চাকরিতে নিয়োজিত হয়েছিলেন তাদের তালিকা যদি দিয়ে দিতেন তাহলে তাদের চাকরি বাতিল হতো না। কিন্তু দেননি কেন? কারণ তারা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের তালিকা যদি তারা প্রকাশ করে দেন তাহলে টাকাটা ফেরত চাইবেন। এবং সুপ্রিম কোর্ট থেকে সিবিআই যাদের চিহ্নিত করেছে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য, তাদের ব্যাপারে কি আদেশ হয়েছে যে তারা সুদ সমেত টাকা ফেরত দেবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তালিকা যদি দিয়ে দিতেন তারা, তাহলে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদেরকে নতুন করে চাকরি দিতে পারতেন এবং তাদেরকে সুদ সমেত বেতন ফেরত দিতে হতো। তো এটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যদের অপরাধের জন্য বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হয়েছে এবং পরীক্ষা দিয়ে তারা চাকরি আর নাও পেতে পারে। এটা যে একদম নির্মম
অত্যাচার এবং খুব বড় ধরনের দুর্নীতি, শাসক দলের যে নেতারা এখানকার সরকারি পদে আছেন বা সরকারি সংস্থার পদে আছেন, তাদের অনেকে হাজতে আছেন। যেমন শিক্ষামন্ত্রী, এরা হাজতে আছেন, কিন্তু মমতা ব্যানার্জি এখনো হাজতে যাননি, কিন্তু তার অপরাধ যারা হাজতে আছেন তাদের থেকে কম নয়। অতএব যে দুর্নীতির কথা বলেছেন সেটা একদম সম্পূর্ণ ঠিক। প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আমরাও এখানকার অনেক লোক আগে থেকে বলছেন। এখানে যে রাজনৈতিক হিংসার কথা উঠেছে সেটাও ঠিক। আপনারা মুর্শিদাবাদে দেখবেন, মুর্শিদাবাদের আপনার 11 তারিখে 12 তারিখের ঘটনা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু 8 তারিখেই সেখানে কি ঘটেছিল? ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হয়েছিল, সেখানে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, সরকারি সম্পত্তির মধ্যে যে পুলিশের গাড়িতেও আগুন ধরানো হয়েছিল, এবং যখন আগুন ধরানো হয়েছিল তখন পুলিশের লোকেরা একটা দোকানে ঢুকে শাটার বন্ধ করে দিয়েছিলেন। তারপরে একটা ঘটনার কথা বলছি, আপনি 11 তারিখ 12 তারিখে আসার আগে এখানে রাজ্যের একজন মন্ত্রী বলছিলেন যে আগে জেলাগুলোকে টাইট দিই, তারপরে কলকাতাকে টাইট দেবো, এবং তারপরে এটা বলছিলেন যে যেভাবে আন্দোলন চলছে তাতে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করে সন্তোষ জ্ঞাপন করা হয়েছে। অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, পুলিশের গাড়ি পুড়ছে, পুলিশের লোকেরা দোকানে আশ্রয় নিয়ে শাটার টেনে দিচ্ছেন, কিন্তু পুলিশ মন্ত্রী তাতে সন্তুষ্ট আছে। পুলিশের গাড়ি পড়ছে, পুলিশ মন্ত্রী সন্তুষ্ট আছে। এটা কি প্রমাণ? সেখানে যারা লোককে খুন করেছে বা বাড়িঘর পুড়িয়েছে, জলের পাইপ লাইন কেটে দিয়েছে যাতে এগুলো না সারাতে পারে, সেগুলো কারা করেছে? আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী অনেক কথা বলছে, কিন্তু পুলিশ যাদের 300-350 লোককে অ্যারেস্ট করেছে তার মধ্যে একজনকে বহিরাগত আছে? তারা তো, এবং হাইকোর্ট যে কমিটি নিযুক্ত করেছিলেন সেখানে তো তারা পরিষ্কার করে বলেছেন যে শাসক দলের শুধু ছোটখাটো নেতা না, কাউন্সিলর এবং এমএলএরাও এর সঙ্গে জড়িত ছিলেন। তো তাহলে এখানে যে রাজনৈতিক হিংসা আছে এবং রাজ্যের শাসক দলের নেতারা সেই হিংসা সংগঠিত করছেন, এটা তো আমরা অনেক আগে থেকে জানি। হ্যাঁ, বর্ণিল যে চিত্রের তিনি বর্ণনা দিয়েছেন সেগুলো বেঠিক নয়, কিন্তু তিনি বর্ণনাটা যে দিচ্ছেন সেটা কিসের জন্য দিচ্ছেন? যাদের জন্য এই অবস্থা বেঠিক তাদের তিনি তো এখান থেকে সরাতে চান না। তাহলে এই যে শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে, কোনো তদন্ত তো মমতা ব্যানার্জির কাছে পৌঁছচ্ছে না। কোনো তদন্তকারী সংস্থা অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠালেও তাকে বক্তব্য রাখার বিশেষ করে সুযোগ সুবিধা করে দিচ্ছেন, তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে না, বরং তাকে দেশের সরকারের পয়সায় অন্য অন্য দেশে পাঠানো হচ্ছে। এটাতে তো প্রমাণ করে যে কেন্দ্রের শাসক দলে যারা আছেন তাদের নেতারা এখানে শাসক দলের যারা উপরের দিকে নেতা আছেন তাদেরকে ক্ষমতায় রাখতে সাহায্য করছেন, তাদেরকে উৎখাত করার চেষ্টা করছেন না। এখানকার সেই শাসক দলের নেতারা চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষে একদম বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ চালালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলার শাসন কোনোদিন বিজেপির হাতে যাবে না। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অপারেশন পশ্চিমবঙ্গ বলে যে মন্তব্য করেছেন তারও কড়া জবাব দেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বেঙ্গল অপারেশনের কথা বলছেন মন্ত্রী, আমি চ্যালেঞ্জ করছি, কালই নির্বাচন করুন, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কি বলবেন? আমি একটা কথাই বলবো, এখন যদি এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা নির্বাচন কমিশন করতে পারে তাহলে কিন্তু রাজ্যের শাসক ক্ষমতায় যে দল আছে তারা থাকবে না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ইচ্ছে নেই যে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবে, কারণ কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন সেই শাসক দলের নেতারা চান না যে
আপনি হ্যাঁ, বলছেন বলুন। অবাধ সুষ্ঠু নির্বাচন যদি নির্বাচন কমিশন এখানে সংগঠিত করে তাহলে রাজ্যের শাসক দল তারা ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতা থেকে উৎখাত হ্যাঁ, হ্যাঁ। সেখানে মুখ্যমন্ত্রী তো চ্যালেঞ্জ করছেন, কি বলবেন যে আগামীকাল নির্বাচন করে এত দুর্নীতি, রেশন দুর্নীতি। এর আগেও তারা বলেছেন যে 2016-তে তারা যে ম্যান্ডেট পেয়েছেন, 2021-এ তারা যে ম্যান্ডেট পেয়েছেন, কার্যত আসন্ন নির্বাচনে সেই ম্যান্ডেটও ছাপিয়ে যাবে, কি বলবেন? ছাপিয়ে যেতেই পারে, কারণ ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন তার উপর ভোটের ফল নির্ভর করে না। এখানে যাদের হাতে বেআইনি আগ্নেয়াস্ত্র আছে, গুলি আছে, বোমা আছে, সেই সব অপরাধীরা কাকে জেতাতে চাইছেন তাদের উপর ভোটের ফল নির্ভর করে। আমি একাধিক উদাহরণ দিতে পারি। ধরুন, আমি এবার যে নির্বাচন হতে যাচ্ছে সেই ভোট যদি এরকম হয়, ধরুন দমকল যে পৌরসভার ভোট হয়েছিল, আমি সেখানে একজন নির্দল প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলাম। তো কি করে ভোট হচ্ছে? থানার অফিসার ইউনিফর্ম পরে নেম প্লেট লাগিয়ে ভোটারদের কাছে চলে যাচ্ছেন যে তাদেরকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে হবে, যদি তারা সেটা দিতে না চান তাহলে বাড়ি ছেড়ে চলে যান, ভোটের পর যেন তারা বাড়ি ফেরে। একজন পুলিশ অফিসার থানার ইউনিফর্ম পরে নেম প্লেট লাগিয়ে এরকম কথা বলছে। আমি যখন ব্যাপারটা প্রথমে জানতে পারি তখন তো আমার বিশ্বাস করতে অসুবিধা হয়েছে। তো ফলে আমি প্রথমে যাদেরকে এই কথা বলা হয়েছিল তাদের কাছে যাই, তাদের সঙ্গে কথা বলে যখন আমি দেখি যে না, পুলিশ অফিসার এটা বলেছেন এবং ওরা তার নেম প্লেটে নাম পড়েছেন এবং তাকে তারা চেনেন লোকটিকে, আমি তখন থানাতে যাই নিজে অভিযোগ করার জন্য। থানার যে ভারপ্রাপ্ত অফিসার কিন্তু অস্বীকার করেননি যে পুলিশ গিয়ে এই কাজ করেছে। তিনি বলছেন যে স্যার, হয়তো আমাদের থানার অফিসার নয়, বাইরে থেকে ভোটের জন্য তো লোকজন এসছে, তাদের কেউ গিয়ে থাকবে। কিন্তু যে অফিসারের কথা তারা বলছিলেন সেই অফিসারকে সে পোশাক পরে সেই নেম প্লেট কাড়িয়ে আমি কিন্তু থানায় দেখেছি, তখন ফিরে গিয়েছে সেই। তা আমি অভিযোগ জানিয়ে ফিরে আসলাম। ফিরে এসে যাদেরকে বলেছিল তাদেরকে আশ্বস্ত করার জন্য যাচ্ছিলাম, আমাকে রাস্তায় গাড়ি আটকানো হলো, আমার ড্রাইভারকে মারধর করা হলো, আমার সঙ্গে যে লোক ছিল তাদেরকে মারধর করা হলো, তারা আমাকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রাণ রক্ষার জন্যে। আমার ওখানে যিনি প্রার্থী ছিলেন শাসক দলের, সেই প্রার্থী এবং তার সমর্থকরা এই যে পাশলি মানে খেজুরের গাছ কেটে যে রস বের করা হয় তার জন্য লম্বা করে যে হাঁসুয়া, এবং সেই রকম অস্ত্র শস্ত্র এসে আমার গলার কাছে লাগিয়ে বলছে যে তোর গলাটাই কেটে দেব। বলছে যে এই দে রে, বোমা ঢুকিয়ে দে, দিয়ে পুলিশকে ডাক। বলছে যে একটা গুলি বন্দুক রেখে দে, দিয়ে পুলিশকে ডাক। তো এইরকম ভাবে 2 ঘন্টা ধরে আমাকে অত্যাচার করার পর যারা পালিয়ে গিয়েছিলেন মার খেয়ে, তারা থানাতে খবর দেওয়ার পর থানা থেকে একটা পুলিশের দল আসে, একজন এএসআই আসেন। তিনি যে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যারা আমার সঙ্গে এরকম করছিলেন তাদের কাছে হাত জোড় করে আমাকে কোনো রকমে ওখান থেকে বের করে। এটা তো ভোটের আগের ঘটনা হলো। ভোটের দিনের ঘটনা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যারা শাসক দলের লোককে ভোট দেবে না বলে সন্দেহ, তাদের বাড়ির কাছে বোমা নিয়ে, গুলি নিয়ে অপরাধীরা দাঁড়িয়ে গেল যে তোমরা ভোট দিতে বেরিও না, বেরোলে ভালো হবে না। এর পরেও পিছনের দরজা দিয়ে অন্যভাবে কিছু লোক বেরিয়ে এসে যখন ভোটের লাইনে দাঁড়ালেন, আমার চোখের সামনে, এটা টিভিতে দেখানো হয়েছে, এই ভোটের লাইনে দাঁড়ানো লোকদের ওপর বোমা পড়লো, এই ভোটের লাইনে দাঁড়ানো লোকদের উপর গুলি চললো, তিনি গুলি খেয়ে পড়ে গেলেন। এই ঘটনা টিভিতে দেখানো হয়েছে। তারপরেও কিছু লোক থেকে যখন বুথে ঢুকলেন ভোট দেওয়ার জন্যে, তার হাতে কালি দেওয়া হলো। তারপর বুথের ভিতরে যে সশস্ত্র লোকেরা ছিল তারা তাদের ভোট দিয়ে দিলেন, তাদেরকে ভোট দিতে দেওয়া হলো না। আমি বুথের ভিতর ঢুকে বললাম যে তাহলে আপনারা যেভাবে ভোট করাচ্ছেন, একজনের ভোট অন্য দিয়ে দিয়েছে, সেটা তাহলে আমি ছবি তুলে রাখছি,
তখন যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ছিলেন আমাকে আইনের কথা শোনাবেন যে স্যার আপনি তো জানেন এরকম ভাবে ছবি তোলা যায় না। আমি বললাম যে আমি তো এটাও জানি যে বুথের ভেতরে অস্ত্র নিয়ে কোনো অপরাধীকে থাকতে দেওয়া যায় না এবং একজনের ভোট অন্য লোক দেওয়া যায় না। আপনারা প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার থেকে তো সেটা করছেন। তো তখন প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারে যেটা বললেন, আমি বলবো না যে পুরোটা অন্যায় কথা বলেছেন। তিনি বললেন যে স্যার এখানে তো ভোট করানোর জন্য আপনি তো পুলিশে কাজ করতেন, পুলিশের লোক দেওয়া আছে, তারা এসে আমাদেরকে নিরাপত্তা দিতে বলুন, তাহলে একের ভোট যাতে অন্য না দিতে পারে, যে ভিতরে যাতে ক্রিমিনাল না থাকতে পারে, সেই আদেশ আমি দেব, কিন্তু পুলিশের লোকদেরকে বলুন। আমি বাইরে গেলাম যে তার এই কথাটাকে আমার অন্যায় মনে হয়নি, তারা যে কাজ করাচ্ছে সেটা অন্যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমি পুলিশের লোকদের কাছে যখন গেলাম তখন আমাকে দেখে তারা অন্যদিকে হেঁটে চলে যাচ্ছে। আমি বলছি যে দেখুন এই যে এই লোক ব্যাগ আছে, এই ব্যাগে দেখুন বোমা আছে, এর মধ্যে রিভলভার আছে, খানিক্ষণ আগে গুলি করলো, তা আপনারা তো এদেরকে আটকানোর জন্য এসছেন। ওরা যেন আমার কথা শুনতেই পাচ্ছে না, চলে যাচ্ছে। ওখানে যারা অবজারভার ছিলেন বা অন্য অফিসার ছিলেন, যে এসডিও ছিলেন, তাকে আমি অনেকবার ফোন করলাম, ফোন ধরলেনই না। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে অপারেশন সিন্দুর আমরা সম্প্রতি অপারেশন সিন্দুর না, তো এইরকম যদি অপারেশন হয় ভোটের সময়, তো তাহলে তো ভোটে জিতবেনই। গুন্ডা বদমাশরা যে দলের হয়ে এটা করবেন তারা তো জিতবেনই। তারা বলতে চাইছেন পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন এবং প্রহসন কার্যত সমর্থক শব্দ হয়ে গিয়েছে। ভোট এখানে তো হয় না, গুন্ডা বদমাশরা ভোট রিগিং করে। আমি এইবার যে কিছুদিন আগে ভোট হলো, যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনও যুক্ত ছিলেন, সে ভোটের উদাহরণ দিচ্ছি। আমার যে গ্রামের যেটা বুথ, একজন লোক, তিনি কংগ্রেস সমর্থক, আমার থেকে তার বয়স বেশি, তিনি সে পার্টিকে ছাড়া অন্য কোনো পার্টিকে ভোট দেন না। তো তিনি একটু ভিড়টা কম হলে এসে ভোট দেবেন বলে বাড়িতে ছিলেন। শাসক দলের লোকেরা তাদের সমর্থকদের পাঠিয়ে তাকে পাজাগুলো করে তুলে নিয়ে এসে বুথে ঢোকালে তার হাতে কালি লাগানো অন্য লোক তার ভোটটা দিয়ে দিল। তখন তিনি কিছু করতে পারছেন না, বলে আমার ভোট আমি দেবো। যারা আছেন অফিসার তারা বলছেন যে তোমাকে তো কষ্ট করতে হয়নি, তোমার ভোট দেওয়া হয়ে গেছে, তুমি চলে যাও, ঝামেলা করছো কেন? পুলিশ ডাকছে তাকে সরানোর জন্য, পুলিশ এসে তাকে বুথের ভিতর থেকে বাইরে এসছে, কিন্তু তিনি সে বুথের জায়গা ত্যাগ না করে ওখানেই কাঁদতে শুরু করেছে। এখন যে বললাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর অবজারভার থাকলে শাসক দলের নেতাদেরকে সামান্যতম কিছু ভয় থাকে। তারা দেখলেন যে এখানে যদি একান্তে থাকে এবং কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রের অবজারভার তারা যদি আসেন এটা দেখেন, তাহলে আমাদের যে ভোট আমরা যেভাবে রিগিং করছি তাতে অসুবিধা হতে পারে, আমাদের কিছু লোককে অ্যারেস্ট করে নিতে পারে, তখন তাকে আবার বুথে ঢোকান। উনি ভোট দিলেন কিন্তু অন্য জনের ভোট। এই প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার এটা দেওয়াতে পারে কি? শুধু তাই নয়, তিনি ভোট দিয়ে বেরোনোর পর যার ভোট তিনি দিলেন তিনি আসলেন, তাকেও অন্য একজনের ভোট দেওয়ানো হলো। দেখুন, ভোটের কদিন আগে একজন লোক মারা গিয়েছে, ভোটার লিস্টে তার নাম আছে, অন্য একজন লোক এসে তারও ভোটও দিলেন। তো এইরকম ভাবে যদি ভোট হয়, তো তাহলে ভোটাররা যাকে জেতাতে চাইছেন তিনি জিতবেন, না এই ক্রিমিনালরা যাকে জেতাতে চাইছেন তিনি জিতবেন? একদম। তো ক্রিমিনালদের উপর নির্ভর করে যদি ভোট হয় এবং সেই জেতাকে যদি ক্ষমতায় থাকা বলে, সেই জেতাকে যদি মানুষের তাদের সঙ্গে থাকা বলে, তাহলে আমার কিছু বলার নেই। একদম।